সত্যি কথা বলতে ভাই, আমি একজন বাংলাদেশি, আমি একজন দেশপ্রেমিক মানুষ। আমি বাংলাদেশকে অনেক অনেক ভালোবাসি বা অনেক শ্রদ্ধা করি ভাই। এই দেশ অনেক কিছু দিয়েছে, আমি শেষবেলায় চেষ্টা করতেছি দেশকে কিছু দিয়ে দেওয়ার জন্য। এই যে রেমিটেন্সদের নিয়ে কাজ করতেছি ভাই, এটা যদি হয় তাহলে দেশের জন্য কাজ করতেছি না, আমি দেশের উন্নয়নের জন্য কাজ করতেছি না। মালয়েশিয়া নিয়ে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানে কোম্পানি একজন নাম, একজন মালিক, একজন বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন কোম্পানি বানায় তারপরে তারা লোক পাঠাইছে। তার মানে ঘুরে ফিরে সে একজনই। যেরকম ছিল ওই যে এস আলম গ্রুপ, বাংলাদেশ সামনে কোনো কিছু করতে পারবেন না, কারণ আমি ব্রাজিল থেকে চিনি পাঠানোরও চেষ্টা করছিলাম কিন্তু। আসসালামু আলাইকুম, আমি দেলার হোসেন হিরণ, ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন, সাউথ ফ্লোরিডা থেকে সবাইকে জানাই আরেকবার প্রাণঢালা প্রীতীয় শুভেচ্ছা। আজকে আবার মালয়েশিয়া নিয়ে আবার একটু কথা বলতে বসলাম, কারণ মালয়েশিয়া নিয়ে তো অনেক দিন আগে সেই আগস্ট মাসে একটা সুখবর জানাইছিলাম যে 31শে ডিসেম্বরের পর্যন্ত মালয়েশিয়া বৈধভাবে যাওয়ার, যেটাকে বলে কলিং ভিসায় যাওয়ার একটা সুবর্ণ সুযোগ চালু করছে মালয়েশিয়া, এবং এই সুযোগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া লোক নেবে। আর আসছিলাম কিন্তু অনেক আশা, মানে মনে অনেক আশা এবং উচ্ছ্বাস নিয়ে আমি বলছিলাম, কারণ বিশ্বের যতগুলি দেশের ভিতরে গেছে মালয়েশিয়া কিন্তু আমার প্রথম চয়েস। মালয়েশিয়াটাকে আমি খুব প্রাধান্য দেই। আর তদুপরি আরেকটা কথা বলে রাখি, মালয়েশিয়া কিন্তু বিশ্বের ভিতরে দ্বিতীয় রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে, বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে মালয়েশিয়া কিন্তু সেকেন্ড। ফার্স্ট হলো সৌদি আরব, তারপর হলো মালয়েশিয়া। সেই জন্য মালয়েশিয়ার উপরে আমার একটা আলাদা একটা চোখ থাকে। কোনো ভালো কোনো নিউজ পাইলে, কোনো যদি গুড নিউজ পাই, আমি মালয়েশিয়া আমি ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানানোর চেষ্টা করি। তা যেটা বলছিলাম যে ভাই, কারণ উনি আগস্টের মাসে নিউজ দিলাম, আগস্ট গেল, সেপ্টেম্বর গেল, অক্টোবর গেল, কোনো আপডেট পাইতেছি না। সবাই আমাকে জিজ্ঞেস করে ভাই মালয়েশিয়া সম্বন্ধে কোনো আপডেট দেন ভাই, কী আপডেট দিন ভাই, আপডেট না থাকলে তো দেওয়া যায় না, কারণ ভুয়া নিউজ আর ভুয়া আপডেট তো আমি দিতে পারি না, কারণ আমার তো ভাই ভিউজ ব্যবসা তো আমার না ভাই। আমার কথা হলো ভাই, আমার ইউটিউব দিয়ে মানুষের উপকার হতে হবে, আমার ইনফরমেশন দিয়ে কারো না কারো কাজে লাগতে হবে, তাহলে আমি মনে করি যে আমার ইউটিউব চ্যানেল করে সার্থক। যাই হোক, আজকে যে জিনিসটা হয়েছে, গতকালকে কিন্তু সমস্ত পত্রিকায়, সব পত্রিকা তো নিউজ আসছে, সময় টিভিতেও নিউজ আসছে যে মালয়েশিয়ার গভর্নমেন্ট নাকি 10টা শর্ত দিছে। মালয়েশিয়া বাংলাদেশি যারা রিক্রুটিং এজেন্সি আছে তাদেরকে 10টা শর্ত দিছে। এই শর্ত মানতে পারলেই, সেই শর্ত মানতে পারলেই যারা আছেন বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি, তারাই শুধু মালয়েশিয়া লোক পাঠাতে পারবে। সেই শর্তগুলি নিয়েই কিন্তু বাংলাদেশে এতদিন পরে হইলো, মানে আমি এই জিনিসটা বোধগম্য ছিলাম না। আমার একটা ধারণা ছিল যে মালয়েশিয়ান গভর্নমেন্ট তো বিশ্বের ইন্ডিয়াতে লোক যাইতেছে, ইন্দোনেশিয়াতে লোক যাইতেছে, নেপালেও কিন্তু একই কেসে ভাই, সিন্ডিকেটের কেসে একেবারে। কারণ বাংলাদেশে জানি যে আগে আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকটা মুষ্টিময় কয়েকটা এজেন্সি ছিল যারাই মালয়েশিয়া লোক পাঠাইতে পারতো, তা এছাড়া আর কেউ পাঠাইতে পারতো না। তার মানে হয়ে গেছিলো কি, যেরকম বাপদাতা সম্পদ হয়ে গেছিলো যে আমরাই আছি, আমরা ছাড়া আর কেউ পাঠাইতে পারবে না। নিয়ম কানুনের কোনো তোয়াক্কা নাই, যা খুশি তাই করছে, মর্জি করছে। যাই হোক, এদের বিরুদ্ধে দুদকও নাকি, নাফিসা কামাল নামে এক এজেন্সি আছে, মালিক আছে এজেন্সি, রিক্রুটিং এজেন্সির মালিক, তার নামে সমন পাঠাইছে, তার নামে দুদক তার নামে অনুসন্ধান করতেছে। সে মালয়েশিয়া নিয়ে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানে কোম্পানি একজন নাম, একজন মালিক, একজন বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন কোম্পানি বানায় তারপরে তারা লোক পাঠাইছে। তার মানে ঘুরে ফিরে সে একজনই। যেরকম ছিল ওই যে এস আলম গ্রুপ, বাংলাদেশ সামনে কোনো কিছু করতে পারবেন না, কারণ আমি ব্রাজিল থেকে চিনি পাঠানোরও চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই, কারণ ওই বাংলাদেশে ওই এস আলম গ্রুপে টক্কা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। কারণ আমি বলছিলাম, পরে খাতুনগঞ্জে চিটাগাঙে যোগাযোগ করছি, ওরা বলছে যে ভাই আপনি চিনি আনতে পারবেন, আপনি বেচতে পারবেন না। আমি কিন্তু তখন কিন্তু সস্তায় চিনি দিতে চেয়েছিলাম, মানে ব্রাজিল থেকে। তখন ওই যে বাংলাদেশ থেকে এলচি বন্ধ, ডলার সংকট, ওইটা মানে যাই হোক বাদ দিলাম ওই সেটাই। সেই সিন্ডিকেটের চক্করও ওইটাই, মানে একজনের মাধ্যমে, একটা এজেন্সির মাধ্যমে মানে সমস্ত কিছুই ধরা আর কি। ওই বাংলাদেশ এমবেসির সাথে যোগাযোগ ছিল, অবশ্যই এর সাথে বাংলাদেশ এমবেসি, কুয়ালালামপুর বাংলাদেশ এমবেসি, তারাও যোগাযোগ। সেই ভয় পাইছিলাম, সেই জন্য কিছু জানতে পারি না, কোনো ইনফরমেশন পাই না। তো ভাই আপনাদের কী ইনফরমেশন দেবো? যেমন মালয়েশিয়া নাকি বাংলাদেশকে বলছে, কারণ বাংলাদেশে আগে থেকে যেভাবে লোক পাঠাইতো, কারণ মালয়েশিয়া তো ওরা জানতো যে কী পরিমাণ দুর্নীতি, কী পরিমাণ সিন্ডিকেট বাংলাদেশে আছে। তা যাই হোক, মালয়েশিয়া গভর্নমেন্ট বাংলাদেশ এমবেসির মাধ্যমে জানাইছে যে তাদের 10টা শর্ত আছে, এই শর্ত যারা পূরণ করতে পারবে তারাই শুধু মালয়েশিয়া বৈধভাবে লোক পাঠাইতে পারবে, অন্য কেউ পারবে না। আর এই কথাটা আমি বারে বলে আসতেছি ভাই, যে মালয়েশিয়ায় 2024 সালে লোক পাঠানোর সিস্টেম আর 2025-এ লোক পাঠানোর সিস্টেম টোটালি ডিফারেন্ট ভাই। কারণ G2G হবে,
মালয়েশিয়ার সরকারি এজেন্ট যারা আছে তারা, বাংলাদেশি সরকারি এজেন্ট যারা আছে তাদের মাধ্যমে লোক যাবে, মানে বাইরের কেউ পারবে না, এবং লিস্টেড হইতে হবে, বাংলাদেশ গভর্নমেন্টের লিস্টেড হইতে হবে। এখন বাংলাদেশের গভর্নমেন্ট বাংলাদেশের লাইসেন্স করা তো, রিক্রুটিং লাইসেন্স করা তো কোনো ব্যাপার না, 1 2 4, কিন্তু যেই শর্তগুলি দিচ্ছে এই শর্তগুলি যদি পূরণ করতে পারে তাইলেই মালয়েশিয়া লোক পাঠাইতে পারবে। এখন কি ভাই, তাহলে কি বাংলাদেশ থেকে মালয়েশিয়া কি লোক যাবে না ভাই? আমার কাছে গভর্নমেন্টের কাছে একটা প্রশ্ন, ভাই আপনারা কি পারবেন? আপনারা কি দেখেন নাই ভাই গভর্নমেন্টে যারা আছেন যে রেমিটেন্স যোদ্ধারা কীভাবে বাংলাদেশের অর্থনীতিটারে ঘুরাই দিছে? সামান্য জিনিসটা, তাহলে এই বাজারটা, এই শ্রম বাজারটা কী জন্য আপনারা নষ্ট করতেছেন ভাই কয়েকটা লোকের জন্য? তা বাংলাদেশে কি এরকম কোনো রিক্রুটিং এজেন্সি নাই যারা এই শর্তগুলি পূরণ করতে পারবে, মালয়েশিয়া লোক পাঠাতে পারবে? ভাই সময় তো বেশি নাই ভাই, ডিসেম্বরের 31 তারিখের পরে কিন্তু রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে। মানে আপনি লোক পাঠাবেন, লোক নেওয়ার পরে আপনার পাসপোর্ট দিয়া, নাম্বার দিয়া, লোক দিয়ে, ম্যান দিয়ে আপনার রেজিস্ট্রেশন করবেন। সেই রেজিস্ট্রেশন করার পরের প্রসেসটা, সেই রেজিস্ট্রেশন কিন্তু ডিসেম্বরের 31 তারিখে মালয়েশিয়া বন্ধ করে দেবে, আনলেস মালয়েশিয়া যদি এক্সটেনশন না করে। কারণ বাংলাদেশে কোনো ওগো লোকের দরকার ভাই, ওগো তো বাংলাদেশের লোকের তো এরকম চুক্তি করা না যে ভাই আমার বাংলাদেশ থেকে লোক আনতে হইব। আমি বাংলাদেশে লোক পাইলাম না, আমি ইন্দোনেশিয়াতে নেবো, আমি ফিলিপিনেতে নেবো, আমি থাইল্যান্ডতে নেবো, আমি লাওসতে নেবো, আমি ভিয়েতনামেতে লোক নেবো, আমি কম্বোডিয়াতে লোক নেবো, আমি ইন্ডিয়াতে লোক নেবো। নেপালও ভাই একই চক্করে ফাইসা গেছে ভাই, নেপালও সিন্ডিকেট। কারণ নেপালও আমি কল করছি, আমি আমার জানা মতে আমার এক রিলেটিভের আত্মীয় রিক্রুটিং এজেন্সির সাথে জড়িত, তার সাথে আমি কল দিছি যে ভাই কী ব্যাপার, বলে যে নেপালেরও একই অবস্থা, ওই সিন্ডিকেটের চক্করে নেপালেরও থেকে একই অবস্থা, মানে বাংলাদেশের যে অবস্থা নেপালেরও একই অবস্থা। যাই হোক, এখন সেই 10টা শর্ত দিছে, শর্ত যদি এখন মনে করেন আমি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেই ডেসক্রিপশনের সেই শর্তটা কী কী নিয়মাবলী আছে, তারপরও আপনাদের অনুরোধে, যদিও ভিডিওটা একটু লম্বা হবে, তারপর আমি একটু পড়ে শোনাই আর কী শর্ত দিছে আর কি। এই শর্তগুলি যারা মানতে পারবে তারাই বাংলাদেশ থেকে মালয়েশিয়া লোক পাঠাতে পারবে। আবারও মালয়েশিয়া শ্রমিক পাঠানোর নতুন সুযোগ হয়েছে বাংলাদেশে, তাই যোগ্য এজেন্সির তালিকা চেয়েছে দেশটির সরকার। তবে এজেন্সি নির্বাচনে নতুন শর্ত দিয়েছে মালয়েশিয়া। এসব শর্ত পূরণের সক্ষম বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে আগামী 7ই নভেম্বরের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করার জন্য বলা হয়েছে। এবং মালয়েশিয়া যেসব শর্ত দিচ্ছে সেই শর্তগুলি সহ যারা ক্রাইটেরিয়াগুলি পূরণ করতে পারবে তারাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। মালয়েশিয়ায় রিক্রুটিং এজেন্ট হতে মানতে হবে যেসব শর্ত: 1 নম্বর, লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম 5 বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে আপনার লাইসেন্সটা 5 বছরের পুরানো হইতে হবে। বিগত 5 বছরে বিদেশে কমপক্ষে 3000 লোক পাঠাচ্ছেন এরকম প্রুফ দেখাইতে হবে। তার মানে বিগত 5 বছর লাইসেন্স করে বসে রয়েছেন, নাম সর্বস্ত লাইসেন্স, আর এখন আপনি মালয়েশিয়া লোক না, বলছে যে 5 বছর যে এই গত 5 বছরের লাইসেন্সের বয়স অনুযায়ী আপনি 3000 লোক পাঠাইছেন বিদেশে করবে, তার একটা তালিকা দিতে হবে। বিগত 5 বছরের মধ্যে অন্তত 3টি ভিন্ন গন্তব্য দেশে কর্মী প্রেরণ ও কর্মসংস্থার অভিজ্ঞতা থাকতে হবে। শুধু মালয়েশিয়া না, মালয়েশিয়া বাদে তো মনে করেন বিশ্বের আরও কোনো দেশে মিনিমাম 3টা দেশে, বেশি হইলে তো আলহামদুলিল্লাহ 3টা দেশে লোক পাঠাইছেন এরকম অভিজ্ঞতা সাবমিট করতে হবে। প্রশিক্ষণ, মূল্যায়ন, নিয়োগ, বিদেশে কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে বৈধ লাইসেন্স থাকতে হবে। এবং প্রশিক্ষণের লাইসেন্স থাকতে হবে, মূল্যায়ন, নিয়োগ, বিদেশে কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কর্তৃক, মানে যেতগুলি এজেন্সি লাগে আপনার একটা লোক দেশে পাঠাই দিলে সব কিছুর লাইসেন্স তার থাকতে হবে, মানে সব পর্যায়ে তার লাইসেন্স থাকতে হবে। শুধু রিক্রুটিং এজেন্সির লাইসেন্স হলে হতে হবে না, ট্রাভেল এজেন্সির লাইসেন্স থাকতে হবে, তারা সে প্রশিক্ষণ দিচ্ছে সেই প্রশিক্ষণের লাইসেন্স, সরকারি রিক্রুটিং লাইসেন্স থাকতে হবে, মানে আপনি ট্রেনিং দেওয়াইতে পারতেছেন এবং মূল্যায়ন করতে পারছেন, তার কর্ম মূল্যায়ন করতে পারছেন, সেই ব্যাপারে একটা লাইসেন্স। নিয়োগ এবং বৈধ, মানে আপনি যে ওইখানে নিয়োগ করবেন বাংলাদেশে এমবেসির মাধ্যমে আপনার যে লাইসেন্স পান আপনি লিস্টেড থাকতে হবে। কর্মী প্রেরণকারী দেশের যথাযথ কর্তৃপক্ষ রিক্রুটিং এজেন্সির অনুকূলে মানে টেস্টিমোনিয়াল সার্টিফিকেট বলে আর কি,
মানে আপনি বিদেশে লোক পাঠাইছেন, ওই দেশের গভর্নমেন্ট কর্তৃক আপনার মানে টেস্টিমোনিয়াল থাকতে হবে, ওই দেশের গভর্নমেন্ট আপনাকে মালয়েশিয়া বাদে যদি মনে করেন আপনি সৌদির লোক পাঠাইছেন, তো সৌদি গভর্নমেন্টের একটা সার্টিফিকেট থাকতে হবে যে আপনি বৈধভাবে আপনি ওই দেশে লোক পাঠাইছেন, আপনার নামে তাদের কোনো কমপ্লেন নেই, এলিগেশন নাই। আচ্ছা, এজেন্সির বিরুদ্ধে জবরদস্তিমূলক শ্রমে নিয়োগ, মানব পাচার, শ্রম আইন লঙ্ঘন, জোরপূর্বক অর্থ আদায়, এগুলো থাকতে পারবে না। তার মানে অনেক রিক্রুটিং এজেন্সি আছে না, বিদেশে লোক পাঠাই দিয়া ওই যে ঘরের ভিতরে আটকাই দিয়া মানে বিভিন্ন কাজ করায়, মেয়ে মানুষ পাঠাইলে মেয়েদের পতিতাবৃত্তি করার চেষ্টা করে, কিংবা জোর করে ওই দেশে নিলেন, কাজের কোনো নামগন্ধ নাই, নাম সর্বস্ব কোম্পানি দিয়ে দিচ্ছেন, নেওয়ার পরে কোনো নাই, আপনি ওইখানে জোরপূর্বক টাকা পয়সা আদায় করছেন লোকদের, এরকম কোনো রিপোর্ট থাকলেও হবে না। এজেন্সির অনুকূলে পৃথক পৃথক 5জন আন্তর্জাতিক নিয়োগকর্তা কর্তৃক সন্তোষজনকভাবে অভিসরণকে মানে থাকতে হবে। তার মানে বিদেশে আপনি লোক পাঠাইছেন, যে কোনো 5টা কোম্পানির আপনার সার্টিফিকেট থাকতে হবে। মনে করেন মালয়েশিয়া আপনি লোক পাঠাইছেন, যে কোম্পানিতে লোক পাঠাইছেন ওই কোম্পানি আপনাকে সার্টিফিকেট দিবে, যা আপনাদের এখান থেকে আপনারা সুন্দর সুস্থভাবে এই দেশে লোক পাঠাইছেন। কাতারে পাঠাইলে কাতার, সৌদি পাঠাইলে সৌদি, দুবাই পাঠাইলে দুবাই, ওমান পাঠাইলে ওমান, বিভিন্ন দেশে থাকতে হবে। আচ্ছা, 9 নম্বর, রিক্রুটিং এজেন্সিকে অবশ্যই 3 বছর যাবৎ পরিচালনার করতে 10,000 বর্গফুটের একটি স্থায়ী অফিস থাকে। যারা রিক্রুটিং এজেন্সি করছেন বাংলাদেশে, দেখা গেল যে ফলটনে সুন্দর একটা অফিস নিয়ে করলেন, কিন্তু কাজ হবো না। আপনাদের বড় 10,000 স্কোয়ার ফিটের একটা জায়গা থাকতে হবে, যেখানে আপনারা লোকজনের আপনারা প্রশিক্ষণ করেন। একটি স্থায়ী অফিসে নিয়োগ এবং বাছাই করার জন্য একটা পরিবেশ থাকতে হবে, যেখান থেকে আপনারা মিনিমাম বলছে 10,000 স্কোয়ার ফিটের একটা অফিস থাকতে হবে। 10 নম্বর দিচ্ছে, রিক্রুটিং এজেন্সি অবশ্যই ইতিপূর্বে বিদেশে কর্মী প্রেরণ ক্ষেত্রে গন্তব্য দেশ মালয়েশিয়া সহ নিয়োগ প্রক্রিয়ার শর্তাবলী আইনসম্মত পদ্ধতিগতভাবে অনুসরণ করার প্রমাণ থাকতে হবে। আপনারা মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে যারা এজেন্সি লোক পাঠাইছেন, তারা ওই দেশে পাঠাইছে নিয়োগ, কোনো ঝুট ঝামেলা ছাড়া, যে এয়ারপোর্টে বসে রয়েছে, লোকজনের খবর নাই, মানে কোম্পানির খবর নাই, মানে ওইসব লোক আবার দেশে পাঠাই দিছে, এরকম মানে অভিযোগটা এরকমের বলছে। সেই কোম্পানির তার এবং নিয়োগদের শর্তাবলীর প্রমাণ থাকতে হবে, সেগুলো পাঠাইছেন, সেই কোম্পানি আপনাকে প্রমাণ করবে যে না আপনারা বৈধভাবে সুন্দরভাবে ওই দেশে লোক পাঠাইছেন। এই শর্তগুলি, এই 10টা শর্ত যারা পূরণ করতে পারবে তারাই মালয়েশিয়া এবার লোক পাঠাইতে পারবে। এখন আমার কি মনে হয় কি ভাই, বাংলাদেশে এত বড় একটা মার্কেট, এই 10টা শর্তাবলী পূরণ করার মতো কোম্পানি, রিক্রুটিং এজেন্সি কি বাংলাদেশে নাই? এই সিন্ডিকেটের জন্য ওই একজনের নিচে দেয়া তারই করতে হইব? এরকম ভালো ভালো ভাই কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আছে, রিক্রুটিং এজেন্সি আছে, যারা সুনামের সহিত বাংলাদেশ থেকে লোক পাঠান, তারা একটু আগায় আসেন ভাই, এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ ভাই। মালয়েশিয়ার এই শ্রমবাজারটা শেষবেলায় ভাই নষ্ট করেন না। মনে করেন যদি 10-20 হাজার লোকও যদি যাইতে পারে, আপনি মনে করেন 20 হাজার লোকের টাকা বাংলাদেশের রেমিটেন্স বাংলাদেশে আসবে, বাংলাদেশের অর্থনীতির টাকা কোন পর্যায়ে চলে যাবে। সেই জন্য সবাইকে আমি বলতেছি ভাই, প্লিজ ভাই আপনারা ভাই এই জিনিসটার দিকে একটু খেয়াল রাখেন ভাই, কারণ এই সুবর্ণ সুযোগ হারান না। সময়ে ওই যে না, সময় এবং নদীর স্রোত কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না ভাই, এই সুযোগটা কেউ হারায় না ভাই। আমাদের কাছে বাংলাদেশে এখনও ভাই অনেক সুনামধন্য ভালো বড় বড় রিক্রুটিং এজেন্সি আছে, যারা এই যোগ্যতা সম্পন্ন। আমি মনে করি বহুত কোম্পানি আছে যারা এই 10টা কোম্পানির পরে। আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ ভাই, সিন্ডিকেটের বাইরে আইসা বাইরের মানুষের সুযোগ দেন, বাইরের রিক্রুটিং এজেন্সিদের সুযোগ দেন। মালয়েশিয়া ওই যে বাপদাদার আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে যারা পাঠাইছে, যেসব কোম্পানি বাদ দেন, ওইসব বাদ দিয়ে নতুন নতুন রিক্রুটিং এজেন্সি আছে, যাদের অফিস সব কিছু আছে, তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করেন। আমি চাই না ভাই এই সুযোগটা বাংলাদেশ সরকার নষ্ট করুক ভাই, এটা বাংলাদেশের সরকারের জন্য ভালো হবে। বাংলাদেশে অনেক পরিবার আছে যারা অপেক্ষা করতেছে ভাই, তাদের ফ্যামিলি মেম্বার একজন দেশের বাইরে গেলে। বাংলাদেশে ভাই কর্মসংস্থানের খুবই অভাব ভাই, আর স্পেশালি বাংলাদেশিরা যেভাবে অবৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাই গিয়ে, যেমন ইউরোপের বাজারটাকে ধ্বংস করে ফেলাইছে ভাই, ভুয়া ভিসা দিয়ে, ভুয়া সব কিছু দিয়ে। আমি চাই না ভাই মালয়েশিয়ার এই মানে দেখা জিনিসটা যেন হাতছাড়া না হয়। কারণ ওই যে সার্বিয়া বন্ধ করে দিতেছে, নর্থ মেডিসোনা বন্ধ করে দিতেছে ভিসা, কারণ ভুয়া ভিসায় বাংলাদেশে পাঠায়। ইটালির 2 নম্বর ভিসায় ইটালি পাঠায়, ইটালির কাগজপত্র দিয়ে পাঠায়। এরকম ভুরি প্রমাণ এখন আছে, অনলাইনে করতেছে। যে গতকালকে দেখলাম তুরস্কতে 30 জন বাঙালি আটক করছে, মানে ভুয়া কাগজপত্র ভুয়া ভিসা দিয়ে তুরস্ক পাঠাইছে। বা এইভাবে আমরা বাংলাদেশের আমরা নিজেরাই, ভিয়েতনামের ভিসা তো অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে, কারণ ভিয়েতনাম দিয়ে মালয়েশিয়া লোক পাঠাইতো। সেটা নিয়ে একটা ভিডিও করব, পরবর্তীতে একটা ভিডিও করব।
কীভাবে ভিয়েতনাম থেকে মালয়েশিয়া লোক পাঠাইতো, যার কারণে আমরাই ভাই নিজেরাই এটারে নষ্ট করছি। তা যাক, সব দেশের দ্বার যখন বন্ধ হয়েছে পিছিয়ে, বিভিন্ন দেশের দ্বার কিন্তু বন্ধ হয়েছে বাংলাদেশের জন্য, তখন মালয়েশিয়া একটা সুবর্ণ সুযোগের হাতছানি দিতেছে ভাই। আমি আশা করি গভর্নমেন্ট উচ্চ পর্যায়ের লোকজন যারা যদি আমার ভিডিওটা দেখেন, তাদের সবার কাছে অনুরোধ থাকবে ভাই, সিন্ডিকেটের বাইরে আইসা ভাই আমাদের নতুন নতুন রিক্রুটিং এজেন্সিতে যারা আছে অপেক্ষায় বসে, যারা কোনো সময় নতুন বলতে না, বহুত পুরানো, কিন্তু তারা কাজ পায় না, ওই যে সিন্ডিকেটের জন্য তারা ধারে কাছে বিড়তে পারে না। যাই হোক, সেই সব লোককে সুযোগ দেন ভাই, তারা পারবে ইনশাল্লাহ। বাংলাদেশে ভাই আছে, আমি মনে করি না যে বাংলাদেশে যে নাই, নাই, এটা আমি কোনো কষ্টের বিনিময়ে মানতে রাজি না ভাই। বাংলাদেশে আছে, তাদেরকে সুযোগ দেন। গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ, তাদেরকে সুযোগ দেন। ইনশাল্লাহ এই মালয়েশিয়ার বাজারটা, শ্রম বাজারটা ধরার চেষ্টা করেন। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 7 তারিখে কি হয়, কি ডিসিশন হয়, 7 তারিখের ভিতরে, যখন 7 তারিখের পরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি জানাবো ভাই। আমি আবারও বলি ভাই, আমি কোনো ভুয়া আপডেট দিতে রাজি না, আর আমি ভিউ বাণিজ্য করি না ভাই। আমি করি ভাই দেশের, এবং আমি নিজে একজন, সত্যি কথা বলতে ভাই, আমি একজন বাংলাদেশি, আমি একজন দেশপ্রেমিক মানুষ। আমি বাংলাদেশকে অনেক অনেক ভালোবাসি ভাই, অনেক শ্রদ্ধা করি ভাই। এই দেশ অনেক কিছু দিয়েছে, আমি শেষবেলায় চেষ্টা করতেছি দেশকে কিছু দিয়ে দেওয়ার জন্য। এই যে রেমিটেন্সের নিয়ে কাজ করতেছি ভাই, এটা যদি হয় তাহলে দেশের জন্য কাজ করতেছি না, আমি দেশের উন্নয়নের জন্য কাজ করতেছি না। রেমিটেন্স যারা যাবে, যে একটা পরিবারের জন্য কাজ করতেছি, দেশের জন্য কাজ করতেছি, মানে রেমিটেন্স আসলে তো দেশেরই উপকার হবে ভাই। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। হয়তো আমার কথাগুলো অনেকের আমি গোছায় বলতে পারি না, কারণ এগুলি স্ক্রিপ্ট করা না, অনেকের ভালো লাগে না ভাই। যদি ভালো না লাগে সেটাও জানায়। আর আবারও বলি ভাই, নিজের বনের মহিষ তারাই ভাই। আমি তারপরও নিজের কাছে আত্মতৃপ্তি লাগে যে মানুষের উপকারে লাগতে পারতেছে, এটাই বড় আত্মতৃপ্ত। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।